হয়তো সে তুমি শোনো নাই, সহজে বিদায় দিলে তাই। হয়তো সে তুমি শোনো নাই, সহজে বিদায় দিলে তাই। আকাশ মুখর ছিল যে তখনো ঝড়ো ঝড়ো বাড়ি ধারা, ঝড়ো ঝড়ো বাড়ি ধারা। গোধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা। এবার গল্প যেদিকে যাবে তাকে ঠিক কিভাবে ব্যাখ্যা করা সম্ভব সেটা বলা খুব কঠিন। আসলে বাঙালি রক্ত বলে কথা। প্রেমিকা নয়, নারী মাত্রেই একটা সুনীল গাঙ্গুলির মতো বাসস্টপে দেখা হলো 3 মিনিট, অথচ তোমায় কাল স্বপ্নে বহুক্ষণের মতো একটা ছবি সেজে ওঠে। এবার এটাকে প্রহেলিকা বলবো নাকি শুধুই কাব্য, ভেবে বের করা একটু গোলমেলে। আসলে পুরুষ মানুষ তো, প্রেম হোক বা নিছক আকর্ষণ, ভালোবাসা বা ভালো লাগার এক অনন্তকালীন টানা পড়েন, একটা সুপ্ত কবিত্ব জেগে না উঠলে ভালো তো লাগে না। অনেকটা ওই যে কবজি বেয়ে গড়িয়ে পড়া পাঁঠার ঝোল, ঠিক তার মতো। একেবারে অপ্রয়োজনীয়, অবান্তর, কিন্তু আহা রোম্যান্টিক মন। এবার যার কথা হবে তাকে প্রেমিকা বলা ভালো না নায়িকা, না প্রহেলিকা, নাকি আদ্যপান্ত ইংরেজদের মতো সে মিউজ হয়ে উঠবে, দেখা যাক। আমাদের গল্পে সংজ্ঞার বড় অভাব। আপেক্ষিকের জঙ্গলে একটু না হয় খেলা হয়েই থাকলো। এবার আমরা পৌঁছে যাব ভবানীপুরের কিংসুক চৌধুরীর সুন্দর ছিমছাম ফ্ল্যাটে। কিংসুকবাবুর বাড়ি ওই অঞ্চলে সবাই চেনে। সঙ্গীতের দিক থেকে এমন দিগ্গজ বাড়ি এখনকার কলকাতায় খুঁজে পাওয়া একটু কঠিন। গবেষণা, শিল্পচর্চা, রবীন্দ্রনাথ নিয়ে সুগভীর জ্ঞানের সম্ভার, এই পরিবার আদি অনন্তকাল ধরে নিজের পায়ের তলার মাটিকে বিভিন্ন সুরে গেঁথে রেখেছে। আর এই পরিবারেরই পরবর্তী মালিক আমাদের নায়িকা রোহিণী চৌধুরী। ছোটবেলা থেকে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়ে এখন কলেজে ওঠার পর অবশেষে সে ডুবেছে রবীন্দ্রসঙ্গীতে। স্বাভাবিকভাবেই গানের পরিবেশের মধ্যেই তার বড় হয়ে ওঠা। রবীন্দ্রসঙ্গীত একটু আধটু জানলেও মায়ের কথা মেনে আগে ক্লাসিক্যাল সঙ্গীতে নিজেকে যতটা সম্ভব পোক্ত করতে চেয়েছিল সে। এতদিনে রবীন্দ্রসঙ্গীতের দিকে ঝোঁক হয়েছে তার। আর সেই সুবাদেই আমাদের নায়িকার উত্তরায় ভর্তি হওয়া। রোহিণীর যখন ঘুম ভাঙল তখন 9টা বাজে। এসিটা বড্ড বেশি ঠান্ডা করে দিয়েছে ঘরটাকে। চাদরটা টেনে নিয়ে ওপাশে ফিরে শুতেই ফোনটা বেজে উঠল। বাপ্পাদা ফোন করেছে। মনে মনে বেশ বিরক্তই হলো রোহিণী, কিন্তু একটু ধাতস্থ হয়ে তারপর ফোন ধরে বলল, হ্যাঁ বাপ্পাদা বলুন। কি এখনো ঘুমোচ্ছ নাকি? ওপার থেকে বাপ্পাদার গলা ভেসে এলো, হ্যাঁ আসলে কাল অনেক রাত অবধি পড়াশুনো করছিলাম তো তাই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, শোনো তুমি আজ বিকেল 5টা নাগাদ স্কুলে আসতে পারবে? একটা নতুন কাজ নিয়ে ভাবনা চিন্তা করছি, তোমাকে একটা অডিশনের জন্য শর্ট লিস্ট করলাম। ভাবছি বিসর্জন করব জানুয়ারির দিকে। আসলে বাপ্পাদা আজ আমার কলেজে একটা কাজ আছে, তাই একটু দেরি হতে পারে। আজ থেকেই তো কলেজ শুরু হচ্ছে, আবার অনেক রকম কাজই তো লেগে থাকে। একটু ইতস্তত করে বলল রোহিণী। যাকে সে তুমি দেখে নাও, দেরি করবে না কিন্তু। 5টা অবধি নিশ্চয়ই কলেজে তোমার কাজ চলবে না। অডিশনটায় অন্তত লেট করো না, তাহলে হয়তো এইবারও তোমার সুযোগ হবে না। আচ্ছা ঠিক আছে বাপ্পাদা, আমি দেখছি, বলে ফোনটা রেখে দিল রোহিণী। এই প্রথমবার উত্তরায় কোনো প্রোডাকশনে তাকে ডাকা হয়েছে। রোহিণী সবে 2nd ইয়ারে উঠেছে উত্তরায়। এখনো ওকে তেমন কেউ চেনে না ওখানে।
অবশ্য চৌধুরী বাড়ির ডাকনাম আছে, তাই শিক্ষকদের মধ্যে তার পরিচিতি মন্দ নয়। কিন্তু তবুও এই খবরটা পেয়ে একটা চাপা উত্তেজনা নিজের ভেতরে অনুভব করল সে। এসির শীতলতা রোহিণীকে আর খুব একটা ব্যতিব্যস্ত করে তুলতে পারেনি। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে গেল সে। শহরের নামকরা ইউনিভার্সিটিতে বাংলা নিয়ে মাস্টার্স করছে রোহিণী। এখনো জানে না যে এরপর সে কি করবে। যদিও পড়াশোনার জগতেই থাকার ইচ্ছে তার, কিন্তু শেষমেশ গান না পড়াশুনো এই সব কিছু নিয়ে একটু দোটানার মধ্যে আছে সে। কলেজে পৌঁছে পরপর 3টে ক্লাস করে যতক্ষণে বেরোলো ডিপার্টমেন্ট থেকে, ততক্ষণে দুপুর প্রায় শেষের পথে। এই মাস্টার্সে উঠে ক্যাম্পাস রাজনীতির সঙ্গে বেশ ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে রোহিণী। ইউনিভার্সিটিতে বেশ কয়েক বছর পরে কলেজ নির্বাচন হওয়ার খবর এসেছে। আর কিছু হোক না হোক, নিজের ডিপার্টমেন্টে এই আসন্ন নির্বাচন নিয়ে প্রচুর কাজ করতে হচ্ছে তাকে। বাংলা ডিপার্টমেন্টে রোহিণী এখন প্রাণপণ চেষ্টা করছে নিজের সংগঠনের জন্য একটা ভালো জায়গা তৈরি করতে। ক্লাস ছুটির পরে প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে। পেটে সিগারেটের একরাশ ধোঁয়া আর অভিজিৎদার দোকানের তেল চপচপে চিকেন রোল ছাড়া খুব একটা কিছু আর নেই। কিন্তু এতদিন পরে বিপ্লবী সত্তা জেগে উঠেছে ক্যাম্পাসে, এমনিতেই একটা চাপা উত্তেজনা। এই সব কিছুর মধ্যে কে আর খিদের মতো অবাস্তব জিনিসকে গুরুত্ব দেয়? জুনিয়রদের সঙ্গে মিটিং, আড্ডা আর স্রোতের মতো চা খাওয়ার পরে প্রথমবার যখন ফোন চেক করলো রোহিণী, তখন তার পেট কুলিয়ে খিদে পেয়েছে। প্রায় সন্ধে 6টা বাজে। ততক্ষণে বাপ্পাদার 2টো মিসড কল এসে গেছে। এবার উত্তরার টেনশনে আবারও এই অপ্রয়োজনীয় খিদে নামক অনুভূতিকে আমাদের নায়িকা ফোঁ দিয়ে উড়িয়ে দিলেন। অটো ধরে সোজা ছুটলেন রবীন্দ্র সরোবর মেট্রো। সারাদিন তার পেটে কয়েক ঢোক জল, ফুসফুস কালো করা ধোঁয়া আর ওই প্রচণ্ড পরিমাণে অম্বল বাঁধানো রোল ছাড়া আর কিচ্ছু পড়েনি। সেই নিয়ে যতক্ষণে মেট্রো রবীন্দ্র সদন স্টেশনে ঢুকল, রোহিণীর মুখ শুকিয়ে ছোট্ট হয়ে গেছে। ইস, প্রথম দিন তাতেই এই। হয়তো এবার আর অডিশনটা দেওয়া হবে না। ধুর, কেন যে বেকার বেকার লেট করলাম এত। এসব নানা কথা ভাবতে ভাবতে কাঁচো মাচো মুখ করে উত্তরার বাড়িটার সামনে এসে দাঁড়ালো রোহিণী। অফিসের ঘরটায় আলো জ্বলছে। ভেতরে কণিকা বন্দ্যোপাধ্যায় হল থেকে বেশ কিছু গলার আওয়াজ ভেসে আসছে। তার মানে কাজ শুরু হয়ে গিয়েছে। পা টিপে টিপে সে হলের দরজা ফাঁক করে মুখটা বাড়ালো। দরজা ঠেলায় এমন বিতিকিচ্ছিরি আওয়াজ হলো যে যাবতীয় কথাবার্তা বন্ধ করে তার দিকে হাঁ করে তাকিয়ে থাকলো সবাই। দরজার পাশে বসে থাকা একটি ছেলে ফিসফিস করে বলল, অডিশন হচ্ছে, তাড়াতাড়ি ঢুকে বন্ধ করো। দাঁড়াও, একটা গমগমে স্বরে বেশ কিছুটা চমকে উঠল রোহিণী। সেই দাঁড়াও যে কোত্থেকে আসতে পারে রোহিণী জানে। অগত্যা বাপ্পাদার দিকে তাকাতেই তিনি বললেন, কটার সময় আসার কথা ছিল? রোহিণী ততক্ষণে ভয়ে আধমরা। আমতা আমতা করে সে যে কি বলল সে নিজেও জানে না। যা বলবে জোরে বলো, আরো গম্ভীরভাবে বললেন বাপ্পাদা। ততক্ষণে হাত পা সব পেটের মধ্যে সিঁধিয়ে গেছে বলে মনে হচ্ছে রোহিণীর। 5টা, মুখ নিচু করে বলল রোহিণী। 1.5 ঘন্টা লেট। ফোনের উত্তর দেওয়ারও প্রয়োজন বোধ করনি, তাই না? তোমার কলেজের নানা কাজ নিয়েই থাকো, তাহলে আমি বরং কিংশুককে বলি যে তুমি উত্তরাকে খুব একটা গুরুত্বপূর্ণ বলে মনে করো না। ভুরু কুঁচকে বললেন বাপ্পাদা। সমস্ত হল চুপ। বাপ্পাদার ভয়ে কেউ টুঁ শব্দ করার সাহস পাচ্ছে না। এর মধ্যে লজ্জায় কান লাল হয়ে গেছে রোহিণীর। বাপ্পাদা বললেন, ঠিক আছে ঠিক আছে, এসো। পরের দিন থেকে লেট করলে আর দরজা ঠেলে মুখ দেখানোর কোনো দরকার নেই, বুঝলে? অন্য অনেকে আছে, তারা তোমার জায়গায় করে দেবে। দরজা বন্ধ করে ঘরের একটা কোনায় দুরু দুরু বুক নিয়ে বসল রোহিণী। হল ভর্তি লোকের চোখ বারবার তার দিকে আসছে। ইস, এই না হলে ফার্স্ট ইমপ্রেশন। এক এক করে অডিশন হয়ে চলল।
জয়সিংহ আর নানান অপর্ণা এক এক করে অডিশন দিয়ে চলেছে। সবার শেষে ডাক পড়ল রোহিণীর। স্ক্রিপ্টের একটা ছোট্ট অংশ তাকে পড়তে হবে জয়সিংহ যে হয়েছে তার সঙ্গে। যখন সে শুরু করতে চলেছে, হঠাৎ আকস্মিক জবনিকা পতন, কারেন্ট অফ।